অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই আমরা দেখেছি এই সরকার শুধুমাত্র পূর্ববর্তী সরকারের আমলে সৃষ্ট অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় অন্যান্য সংকটেই যে কেবল তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে তা কিন্তু নয়। প্রতিনিয়ত যারা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং জনগণের প্রবল জনরোষ থেকে আত্মরক্ষার জন্য যিনি পালিয়ে পার্শ্ববর্তী ভারতবর্ষে গিয়েছেন, সেখান থেকেও তিনি প্রতিনিয়ত তাদের নেতাকর্মীদেরকে উস্কাচ্ছেন এবং সেইগুলো অডিও টেপ ফাঁস হচ্ছে, সেইগুলো আপনাদের গণমাধ্যমের কল্যাণে আমরা সব জানছি। আমাদের দেশে দেখেন একটা সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারত যে ধরনের প্রপাগান্ডায় নেমেছিল, ভারত আমাদের এই শেখ হাসিনার পতনের পর তার দীর্ঘদিনের মিত্র, আজ পর্যন্ত আমাদের ভিসা প্রক্রিয়াটাকে স্বাভাবিকীকরণ করা হয়নি এবং গতকাল একজন উপদেষ্টাকে বলতে শুনেছি আমরা যে ভারত তার দেশে কাকে ভিসা দিবে কি দিবে না সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, দীর্ঘদিন ধরে ভারত আমাদের দেশ থেকে যে সুবিধা নিয়েছে, বিশেষ করে বিগত সরকারের সময় যে ধরনের সুবিধাগুলো নিয়েছিল তারা, আমাদের প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন আমি যা দিয়েছি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের সেই দেশ আমাদের প্রতি একটার পর একটা নানা রকমের আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছে এবং আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এক ধরনের হচ্ছে দেশে এবং দেশের ভিতরেও। আপনি দেখেন আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে গার্মেন্টস সেক্টর আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানেও একটা অসন্তোষের মধ্য দিয়ে সেখানেও একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে তো আমাদের আছে, আমাদের আনসারের কু করার চেষ্টা করা হচ্ছে, নানামুখী তৎপরতা আছে এবং এই ষড়যন্ত্র এই সরকারকে অকার্যকর করার মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আবার একটা ব্যাহত করার একটা চক্রান্ত তো আছেই এবং সেই চক্রান্তটাই এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না এবং ইতিমধ্যেই এই সরকারকে নানামুখী সংকটের মধ্যে দেখেন কথায় কথায় রাস্তার মধ্যে মানুষ নেমে যাচ্ছে, সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, মানুষের জীবন স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, এই ধরনের কাজ। তো নির্বাচনটি যত প্রলম্বিত হবে এই যে পতিত স্বৈরাচার এবং তাদের অভ্যন্তরে যে সমস্ত দোসর আছে সেই দোসররা তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবে এই সরকারকে অকার্যকর করার জন্য এবং এই রেজিমের চেয়ে পূর্বের রেজিম ভালো ছিল সেই ধরনের বক্তব্যও কিন্তু উপস্থাপনের নানা ধরনের চেষ্টা চলছে। ফলে তারেক রহমান যে কথাটি বলছেন আমিও মনে করি যে নির্বাচনটি যদি দীর্ঘমেয়াদী প্রলম্বিত হয় সেখানে কিন্তু অনেক এলিমেন্ট যুক্ত হতে পারে যেটি এই সরকারের জন্য না দেশের জন্য কল্যাণকর না হতে পারে। ফলে আমরা যেটি মনে করি যে এই অপশক্তি যেন কোনোভাবেই সুযোগ গ্রহণ করতে না পারে, সেজন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সচেতনতা তো দরকার, সরকারের পক্ষ থেকে তো অবশ্যই আছে। আর যে কথাটি আমরা যে বলতে চাই আর কি, যে দেখেন একটা প্রজন্ম শেষ পর্যন্ত কিন্তু তারা এক দফার আন্দোলন করেছে এবং সেই এক দফার আন্দোলন বৈষম্য বিরোধী, আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে দাবিগুলো ছিল সরকার তো সব দাবি মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও তো তারা আন্দোলনটা থামায়নি, সেই আন্দোলনটা করেছে এক দফার আন্দোলন, একটা স্বৈর শাসনের পতন এবং স্বৈর শাসনের পতনের পর নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা চাই সবাই। কিন্তু গণতান্ত্রিক সরকার আসলেই কি ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে? বা ভারত এখন যে আচরণ করছে সেই আচরণ আমি মনে করি না সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে বা একটা নির্বাচিত সরকার যখন আসবে, একটা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সরকার যখন ক্ষমতায় আসবে তখন নিঃসন্দেহে তাদের মেকানিজম, তাদের যে অভিজ্ঞতালব্ধ রাজনৈতিক কৌশল সেগুলো প্রয়োগের মাধ্যমে সেগুলো মোকাবেলা করার একটা প্রচেষ্টা থাকবে। তবে আমি মনে করি না যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই আমরা সব সংকট থেকেও উত্তরণ যাব, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এটাকে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ত্রুটি আছে বাংলাদেশের গত 53 বছরে, সেইগুলো আমরা দেখেছি গণতন্ত্রের নামে কি হয়েছে। তারপরেও কিন্তু এর চেয়ে ভালো বিকল্প তো আমাদের সামনে এখন পর্যন্ত নাই। অনির্বাচিত সরকার বা ধরেন ইন্টারিম, এই সরকারটা তো ইন্টারিম, আপনি একটা বলবো যে ফেসিবাদী সরকারের পতন আর একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসা বা নির্বাচিত সরকার, এর মাধ্যমে ইন্টারিম। আর ইন্টারিম ব্যবস্থা কখনো প্রলম্বিত কোনো ব্যবস্থা এটি হয় না, তাহলে আর ইন্টারিম শব্দটি থাকে না।